আইপিএল এর নতুন মৌসুম, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ সেই পুরনো রূপেই বিস্ফোরক, বিধ্বংসী। এইবারের আইপিএল এ 300 রান হবেই হবে, এবং সেই 300 রান করার পথে সবচেয়ে বেশি বাজিটা এই সানরাইজার্স হায়দ্রাবাদের উপরে। আমি আইপিএল এর দলগুলোকে নিয়ে যে প্রিভিউ ভিডিওগুলো করেছিলাম সেইখানটাতেও এই হেডিংটাই দিয়েছিলাম যে হায়দ্রাবাদ তো 300 রান করবেই, কিন্তু শিরোপাটা কি জিততে পারবে কিনা। না, প্রথম ম্যাচেই তারা 300 রান করতে পারেনি, এমনকি আইপিএল এর সর্বোচ্চ স্কোরও করতে পারেনি। কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছে যে আইপিএল এর সর্বোচ্চ রানের স্কোরটাও তারা ভেঙে দেবে নিজেদেরই, এবং 300 রানও তারা করবেই করবে। শিরোপা তারা জিততে পারে কিনা সেইটা তো মাত্র শুরু হলো এই টুর্নামেন্টটা। প্রথম ম্যাচটা তারা রাইট স্টেপেই নিল, একেবারে নিজেদের ব্লু প্রিন্টেই। যেইভাবে তারা গত সিজনটা এই তুমুল সাকসেস পেয়েছে, এই সিজনটাও সেইভাবেই তারা শুরু করলো। এখন শেষ পর্যন্ত কি হতাশা কোথায়? 300 রান হয় নাই সেইখানে? হতাশা কোথায়? আইপিএল এ সর্বোচ্চ রান স্কোর করতে পারে নাই সেইখানে? নাকি এইটা আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষুধাটা আরো বাড়িয়ে দেবে, তাদের সামনে এই টার্গেটটা থেকেই যাবে প্রতিটা ম্যাচে মোরলেস, স্পেশালি তাদের ঘরের মাটির ম্যাচগুলোতে তারা এই টার্গেট নিয়েই ব্যাটিং করতে নামবে। ফলে আইপিএল এর অন্যান্য দলগুলোর জন্য কোনো সুখবর নাই। সুখবর যে নাই সেটা তো বোঝা গিয়েছিল যখন তারা দলটা তৈরি করে, এবং সেই দল তৈরিতে গতবারের কোর গ্রুপটা ধরে রেখেছে তো বটেই। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এইবার তারা যোগ করেছে ঈশান কিষানকে, আরো এক বিস্ফোরক ব্যাটসম্যান। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং স্কুলে এই অল্প সময়ের মধ্যেই, এই কয়েকদিনের ট্রেনিং করেই তিনি একেবারেই মনে হচ্ছে যেন এই সানরাইজার্স হায়দ্রাবাদ স্কুলের তিনি হচ্ছে কি খুবই মনোযোগী ছাত্র। ঠিক সেইভাবে তার ব্যাটিংয়ের প্যাটার্নটাই এরকম, সেটা খুব ভালোভাবে এক্সিকিউশনটাও এই ম্যাচটাতে করতে পেরেছেন। আপনি দেখেন যে এই ম্যাচে অভিষেক শর্মা 19 বলে তিনি করেছেন হচ্ছে গিয়ে 11 বলে করেছেন 24 রান, 200+ স্ট্রাইক রেট। ট্রাভিস হেড 31 বলে 67 রান, 200+ স্ট্রাইক রেট। 15 বলে 30 রান, নীতিশ কুমার রেড্ডি 200 স্ট্রাইক রেট। এমনকি সেই হেনরিক ক্লাসেন 14 বলে 34 রান, 200+ স্ট্রাইক রেট। সবাই সবার মতোই খেলেছেন, তাদের মতোই খেলেছেন, গতবার যেমন খেলেছেন। আর ঈশান কিষান এসে এইবার যোগ দিয়ে প্রথম ম্যাচটাতেই 45 বলে সেঞ্চুরি করে ফেলেছেন। 47 বলে 106 রানে তিনি নট আউট ছিলেন। ফলে তাদের পক্ষে ওই বড় স্কোর, ওই আগের ব্লু প্রিন্টে যে তারা খেলবে সেটা তো বোঝা যাচ্ছে। রাজস্থান রয়্যালসকে শেষ পর্যন্ত গিয়ে তারা এই ম্যাচটাতে হারিয়েছে হচ্ছে গিয়ে তারা 44 রানে। জয় 44 রানে জয়, টি20 ফরম্যাটে অনেক জয়, অনেক কমফোর্টেবল জয়। এই হায়দ্রাবাদের জয়ে এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা, সেই জায়গাটাতে কি রাজস্থান রয়্যালসও তাদের হেল্প করেছে কিনা? কিভাবে হেল্প করছে সেটা বলছি। দেখুন, যখন টার্গেটটা আগে ব্যাটিং করে, যে আমি এত রেকর্ডের কথা বললাম, রানটা বোধহয় বলিনি, 286 রান তারা তুলে ফেলেছে 20 ওভারে। আমি লাস্টের দিকে শুনছিলাম কমেন্টেটররা বলছে যে 50 ওভারের ক্রিকেটেই ওই 286 রান অনেক রান, সেইখানে 20 ওভারে এই রানটা তারা করতে হবে। রাজস্থান রয়্যালসের ওইখানে প্রথম ওভারে তারা যতই মোহাম্মদ শামিকে পিটিয়ে 16 রান নিয়ে নেক সঞ্জু স্যামসন, কিন্তু সেকেন্ড ওভারে সিমরজিৎ সিং এসে, যেটা তার নিজের ফার্স্ট ওভার, দুইটা উইকেট তিনি তুলে নিলেন। যশস্বী জয়সওয়ালের ক্যাচটা অবশ্য অভিনব মনোহর দুর্দান্ত ক্যাচ ধরেছেন, এবং রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগকেও তিনি আউট করেছেন। পাওয়ার প্লের মধ্যে যখন রাজস্থান রয়্যালসের আরো একটা উইকেট তারা তুলে নিয়েছে, নীতিশ রানার স্বামী সেই উইকেটটা পেয়েছেন, মারা ছাড়া কোনো উপায় আসলে ছিল না। সো রাজস্থান রয়্যালস ওই পথে এগিয়েছে। হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা 77 রান করেছে, ভালো রান, কিন্তু 3টা উইকেট হারিয়ে ফেলেছে। 10 ওভার শেষে তারা 118 রান তুলেছে, ভালো রান, কিন্তু বাকি 10 ওভারে তো তাদের আরো 169 রান করতে হবে। হ্যাঁ, সঞ্জু স্যামসনের সঙ্গে ধ্রুব জুরেলের পার্টনারশিপটা ভালো হয়েছে, দুজনই ভালো ব্যাটিং করেছেন। কিন্তু সেই ভালো আসলে কতটা ভালো? ওই যে 67 রান এবং 70 রান, 35 বলে 70 রান করেছেন ওই জায়গাটাতে ধ্রুব জুরেল, এবং হচ্ছে 37 বলে 66 রান উইকেটটাতে করেছেন সঞ্জু স্যামসন। এটা গুড এনাফ না, গুড এনাফ না। যখন আপনি 287 রান তারায় আপনি খেলছেন, তখন সেটা গুড এনাফ না। এবং এই দুইজন যখন পরপর 2 ওভারটাতে আউট হয়ে গেলেন, তখন আসলে আউট অফ রিচ, এইটা রাজস্থান রয়্যালস আউট অফ রিচ আসলে আগেই হয়ে গেছে যখন তারা 287 করেছে। যাক, শেষ পর্যন্ত তারপরেও তারা গিয়ে 242 পর্যন্ত যেতে পেরেছে, এবং 44 রানে ম্যাচটা হেরে গেছে। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি, যে এই 242 রান যদি আগে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস করতো, তাহলে কি আমরা একটা ফাইটিং ম্যাচ দেখতে পেতাম?
দেখুন, শুরুতে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং করেছে তাদের ওপেনিং পার্টনারশিপকেই ওই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা তারা মাত্র 19 বলে 45 রানের একটা জুটি দিয়েছে। আমি যেটা বললাম যে অভিষেক শর্মা তিনি 24 রান করে আউট হয়ে গেছেন, কিন্তু এসেছেন যে ঈশান কিষান, তার সঙ্গে মিলে ট্রাভিস হেড সেই তাণ্ডবটা ঠিকই চালাচ্ছিলেন। তাদের আরও একটা 85 রানের পার্টনারশিপ হলো। 10th ওভারে গিয়ে হেড যখন 31 বলে 67 রান করে আউট হয়ে যান, তারপরেও এখানটাতে থামাথামির কোনো লক্ষণ আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের ছিল না। 10 ওভারে তারা 2 উইকেটে 135 রান করেছে, পরের 10 ওভারে তারা আরও 151 রান করেছে। এবং এর মধ্যে হাইনরিক ক্লাসেনের ওই ইনিংসটা তো গুরুত্বপূর্ণ বটেই, যেখানে 14 বলে তিনি 34 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু ঈশান কিষান আসলে ছাড়িয়ে গেছেন সবকিছু। স্টার অফ দ্য ডে, স্টার অফ দ্য ম্যাচ তিনি এইখানটাতে। নতুন ফ্র্যাঞ্চাইজি, প্রথম ম্যাচে এসেই তিনি প্রতিভাবান ব্যাটসম্যান, খুবই প্রতিভাবান। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে গত বছর তিনি যে খুব ভালো খেলেছেন তা না, ইনফ্যাক্ট তার ক্যারিয়ারটাই একটুখানি গিয়ে পিছলে যাচ্ছে। এই সময় এসে নতুনভাবে তিনি নিজেকে খুঁজে পাওয়ার মিশনের ফার্স্ট এই জায়গাটাতে আসলে অন্তত পক্ষে খুব 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 ভালো হলো। যেটা আমি বললাম 45 বলে সেঞ্চুরি, 47 বলে 106 রান করে নট আউট ছিলেন। এখন 300 রান হলো না কেন, বা গতবার যে তারা হাইয়েস্ট করেছিল 287 রান সেটা হলো না কেন, বা হওয়ার কি সম্ভাবনা ছিল কিনা? অবশ্যই ছিল, খুব ভালোভাবে ছিল। ওই যে হাইনরিক ক্লাসেন যখন আউট হলেন 19 নম্বর ওভারে, তখন ওই ইনিংসে 10টা বল বাকি, ক্লাসেন শেষ পর্যন্ত থাকলে মনে হয় হয়ে যেত। কিংবা ধরেন লাস্ট ওভারে প্রথম বলে ছক্কা মারার পরও শেষ 5 বলে 21 রান দরকার ছিল 300 হওয়ার জন্য, সম্ভব ছিল। পরপর 2 বলে 2টা উইকেট হারিয়ে সেইটা আর হয়তো বা হয়নি। তাদের যে 287 রানের হাইয়েস্ট স্কোর আইপিএল এ, সেটা জাস্ট পেছনেই থেকে 286 রানে তারা শেষ করেছে। আইপিএল এর ইতিহাসে এই নিয়ে চতুর্থবার তারা 250 প্লাস স্কোর করেছে। ইনফ্যাক্ট স্বীকৃত টি-20তে কোনো দল 250 প্লাস স্কোর 4 বার করেনি। আইপিএল এর সর্বোচ্চ রানের স্কোরেও এখন প্রথম 3টার নামই সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রথম 5টার মধ্যে 4টাই আসলে তাদের। ফলে 300 এই দলটা করবে, এই সিজনেই করবে। শিরোপাটা তারা জিততে পারে কিনা অবশেষে, সেইটা গিয়ে একটা প্রশ্ন। মানে গতবার তারা রানার্স হয়েছিল, সেই জায়গাটা, প্রশ্নের জায়গাটা থাকছেই। তো আমি যেটা বলছি, সানরাইজার্স হায়দ্রাবাদ যখন 286 রান করেছে, ম্যাচটা সেই জায়গাটাতেই শেষ হয়ে গিয়েছে। এখন এইখানটাতে রাজস্থান রয়্যালস কিভাবে তাদেরকে হেল্প করেছে, আমি শুরুতে যেটা বলছিলাম। ভাই, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ টসে জিতে হায়দ্রাবাদকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। কি বুঝে? এই উইকেটে হায়দ্রাবাদকে 200 রানে তারা আটকে রাখতে পারবে, 220 রানে আটকে রাখতে পারবে? পারেনি, ধারে গেছেও তারা যেতে পারেনি। বরং তারা ওই যে পরে ব্যাটিং করে যে 242 করেছে, এটা যদি তারা আগে ব্যাটিং করতে পারতো, তাহলে রান তারা করার অন্তত পক্ষে একটা প্রেশার থাকতো। সেক্ষেত্রে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারতো, নাই হতে পারতো। ওই যে 242 রানও সহজেই হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ টপকে যেত, কিন্তু ম্যাচটা অন্তত পক্ষে অ্যালাইভ থাকতো। কিন্তু এইখানটাতে প্রথম ইনিংসেই ম্যাচ আসলে শেষ হয়ে যায়। আমি বলবো যে টস জিতে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ যে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন, এইরকম ব্যাটিং প্যারাডাইজে, এইরকম বিস্ফোরক ব্যাটসম্যানদের বিপক্ষে, ওইটাই শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন মৌসুমে পুরনো রূপে ওই একই ধাঁচে খেলে যে তারা 44 রানে জিতলো, তার টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি? বলুন তো।